সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরা অনলাইনে ক্লাসে যুক্তিবিদ্যার প্রথম পত্র এর সকল বিষয়ে মোটামুটি আলোচনা আমরা করেছি। প্রথম অধ্যায় থেকে শেষ পর্যন্ত প্রতীকী যুক্তিবিদ্যা। একটি অধ্যায় অর্থাৎ আরোহ অনুমানের ভিত্তি এই অধ্যায়টি রয়ে গিয়েছিল। আমরা আজকে এই অধ্যায়টি শেষ করব আশা করি। তো তোমাদের বুঝতে কারো কোনো সমস্যা হয়নি আশা করি। আর যদি সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা লিখে রাখো বা সেগুলো কমেন্ট আকারে প্রশ্ন করলে আমরা উত্তর দিয়ে দিব। আর হচ্ছে তোমাদের লেখাপড়ার বিষয়ে একটি কথা বলি, যেহেতু করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে তোমাদের পরীক্ষা হয়ে যাবে, সুতরাং তোমাদেরকে এখন থেকেই নিয়মিতভাবে আগের মতো লেখাপড়া করতে হবে, পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। কারণ এইচএসসি পরীক্ষা, এই পরীক্ষাটি তোমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষার্থীরা এই পরীক্ষাটাতে সবচেয়ে বেশি খারাপ করে। আবার যাদের জিপিএ ভালো তারাও কিন্তু এই পরীক্ষায় এসে জিপিএ অনেক কম পায়। সেজন্য মূল কারণ হচ্ছে এটাই, এইচএসসি পরীক্ষার 2 বছর যদি বলা হয় তাকে, বাস্তবের সময় থেকে খুবই কম, 1.5 বছরের মতো। আর যে সিলেবাস থাকে অনেক বড়, কিন্তু অনুযায়ী তোমাদের প্রস্তুতি ঠিক থাকে না। তোমাদের কাছে মনে হচ্ছে প্রস্তুতি হয়ে গেছে, আসলে দেখা যায় তোমরা প্রস্তুতিতে অনেক ঘাটতি রাখো। তো আমি আশা করব যে সময়টুকু তোমরা আরো অনেক সময় পাচ্ছ, অনেক সময় পেয়েছো, আরো পাবে। সুতরাং এখন থেকে তোমাদের লেখাপড়া গতি আরো অনেক বাড়িয়ে দিতে হবে। আমি আজকে ক্লাসে চলে যাই। আর ক্লাসে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ মির হোসেন মজুমদার, প্রভাষক, দর্শন বিভাগ, ফেনী সরকারি কলেজ, ফেনী। আজকে স্ক্রিনে বোর্ডে দেখতে পাচ্ছ যে আমাদের বিষয়ের নাম হচ্ছে আরোহ অনুমান। এখানে আমি আরোহ অনুমানের কয়েকটি বৈশিষ্ট্য লিখেছি। আমি একটি উদাহরণ দিই, তারপরে বৈশিষ্ট্যগুলো বর্ণনা করব। দেখা যাবে একটি অনুমান লিখি। দেখা যায় দেখো, এখানে আমি একটি উদাহরণ দিয়েছি। আমাদের বোর্ডে দেখতে সমস্যা হলে তোমরা আমাকে কমেন্ট করো, কারণ বড় স্ক্রিন ক্যাপচার করার কারণে বিষয়টা আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি অনেকটা বাঁকা হয়ে গেছে। দেখা গেলে আমি লিখেছি সুমন পায় মেধাবী, সুফল পায় মেধাবী, সীমা পায় মেধাবী, রিমা পায় মেধাবী, অতএব সকল মানুষ মেধাবী। এটা হচ্ছে একটা অনুমান। অনুমানটা দেখতেছ যে সুমন, সুফল, সীমা, রেখা প্রত্যেকে কিন্তু একজন মানুষ। আমরা 4 জনকে যাচাই করলাম, 4 জনকে বিশ্লেষণ করলাম, 4 জনকে প্রত্যক্ষণ করলাম, বিশ্লেষণ করলাম। বিশ্লেষণ করার পর আমরা দেখলাম যে সুমন হয় মেধাবী, সুফল হয় মেধাবী, সীমা হয় মেধাবী, 4 জন মেধাবী। সুতরাং এটাকে আমরা সিদ্ধান্ত নিলাম যে সুমন, সুফল, সীমা এরা হচ্ছে মানুষ শ্রেণীর অন্তর্ভুক্ত, অর্থাৎ সকল মানুষ মেধাবী। এটা একটা অনুমান। আরোহ অনুমান বোঝানোর জন্য আমি তোমাদেরকে বলছি। তাহলে এটা কিভাবে করলাম? আরোহ অনুমান, এটা হচ্ছে একটা আরোহ অনুমান। আমরা দেখতে পাচ্ছ এখানে ব্যক্তি বিশেষ
ব্যক্তি বিশেষকে পরীক্ষণ করার পরে, নিরীক্ষণ করার পরে, যাচাই করার পরে আমরা একটি বড় ধরনের সিদ্ধান্ত নিলাম। ব্যক্তি থেকে সকল ব্যক্তির উপর সিদ্ধান্ত নিলাম, এটা হচ্ছে আরোহ অনুমান। তাহলে আরোহ অনুমান বৈশিষ্ট্যগুলো কি হতে পারে আমি বলি। যে প্রথমত হচ্ছে আরোহ অনুমানের সিদ্ধান্ত একটি সার্বিক বাক্য। দেখো এখানে আশ্রবাক্য, আমরা তো জানি যে সিদ্ধান্ত এবং আশ্রবাক্য যুক্তি গঠন করতে হলে অনুমানের ক্ষেত্রে আশ্রবাক্য লাগবে, আশ্রবাক্য থেকে সিদ্ধান্ত নিতে হবে অনিবার্যভাবে, যেটা নিশ্চিত হবে। এখানে আশ্রবাক্যগুলো দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা কিন্তু বিশেষ সুমহায় মেধাবী একজন বিশেষ ব্যক্তিকে বোঝাচ্ছে, কিন্তু সিদ্ধান্তটি হচ্ছে সার্বিক। সার্বিক মানে হচ্ছে সকলকে বোঝানো, এখানে সিদ্ধান্ত সকলকে বোঝাচ্ছে। তাহলে আমাদের আরোহ অনুমানের সিদ্ধান্ত কিন্তু সার্বিক বাক্য, আরোহ অনুমানের সিদ্ধান্ত একটি সার্বিক বাক্য, এটা হচ্ছে এক বৈশিষ্ট্য। তারপরে সিদ্ধান্তের সার্বিক বাক্যটি একটি সংশ্লেষক বাক্য। সিদ্ধান্তের সার্বিক বাক্যটি একটি সংশ্লেষক বাক্য, অর্থাৎ হচ্ছে কি বাক্যের ক্ষেত্রে সংশ্লেষক বাক্য এবং বিশ্লেষক বাক্য দুই প্রকার আছে। এই সংশ্লেষক বাক্য মানে হচ্ছে বিধেয় উদ্দেশ্য সম্পর্কে নতুন কথা যদি বলে, আমি উদাহরণ দিয়ে বুঝতে পারবা, যদি বিধেয় উদ্দেশ্য সম্পর্কে নতুন কথা বলে তাহলে সংশ্লেষক বাক্য। আর বিশ্লেষক বাক্য হচ্ছে কি বিধেয় উদ্দেশ্য সম্পর্কে নতুন তথ্য দেয় না, নতুন কথা বলে না। তাহলে কি সংশ্লেষক বাক্য, যেমন এটা সংশ্লেষক বাক্য, উদাহরণ দিচ্ছি, বিধেয় কি মেধাবী, সকল মানুষ হচ্ছে উদ্দেশ্য। এখন বিধেয় উদ্দেশ্য সম্পর্কে, সকল মানুষ সম্পর্কে এটা নতুন তথ্য দিচ্ছে। সেটা কি, সেটা হচ্ছে সকল মানুষ হওয়ার মেধাবী, অর্থাৎ উদ্দেশ্য বিধেয় একই তথ্য দিচ্ছে না, একই না, এটা হচ্ছে সংশ্লেষক বাক্য। কারণ বিশ্লেষক বাক্য কোনগুলো, যদি উদ্দেশ্য এবং বিধেয় দুটো যদি একই তথ্য প্রদান করে, ওগুলো যদি একই হয় তাহলে সেটা হচ্ছে বিশ্লেষক বাক্য। তোমাদের এটা এমসিকিউতে বা 1 নাম্বার জন্য আসে, তাহলে বিশ্লেষক বাক্যগুলো আমি দেখাই। বিশ্লেষক বাক্যের উদাহরণ হচ্ছে সকল কুমার অবিবাহিত। দেখা গেলে উদ্দেশ্য হচ্ছে সকল কুমার আর বিধেয় হচ্ছে অবিবাহিত। এখন বিধেয় অবিবাহিত শব্দের যে অর্থ, উদ্দেশ্য সকল কুমার একই অর্থ, কুমার একই অর্থ, অবিবাহিত মানে হচ্ছে যে এখন কুমার আছে, অর্থাৎ বিবাহ করে নাই। তাহলে উদ্দেশ্য এবং বিধেয় যদি একই অর্থ প্রদান করে, একই তথ্য প্রদান করে, তাহলে সেটা হচ্ছে বিশ্লেষক বাক্য। আর সংশ্লেষক বাক্যটা হচ্ছে কি, যদি বিধেয় উদ্দেশ্য সম্পর্কে নতুন তথ্য দেয় অথবা উদ্দেশ্য এবং বিধেয় একই তথ্য দেয় না, একই নয়, তখন সেটাকে বলা হচ্ছে সংশ্লেষক বাক্য। তাহলে আমরা বুঝতে পারছি যে আরোহ অনুমানের সিদ্ধান্তটি হচ্ছে একটি সংশ্লেষক বাক্য। আরোহ অনুমানের সিদ্ধান্তটি একটি সার্বিক বাক্য, সকলকে বোঝাবে, আবার আরোহ অনুমানের সিদ্ধান্তটি একটি সংশ্লেষক বাক্য। এরপরে বৈশিষ্ট্য আমরা যাই। যে সিদ্ধান্ত আশ্রবাক্য থেকে বের হবে, যে বললাম যে সিদ্ধান্তগুলো হচ্ছে বিশেষ 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 সিদ্ধান্ত, তাহলে বিশেষ বিশেষ সিদ্ধান্তের ব্যাপকতা হচ্ছে কম থাকে, আর সিদ্ধান্তের বিশেষ বিশেষ দৃষ্টান্তের ব্যাপকতা কম থাকে। যেমন সুমনের ব্যাপকতা যত বেশি, সুফলের যে ব্যাপকতা যত বেশি, সকল মানুষের ব্যাপকতা তার চেয়ে অনেক অনেক বেশি। কেমন? তাহলে সিদ্ধান্তের ব্যাপকতা, সিদ্ধান্তটির ব্যাপকতা আশ্রবাক্যের চেয়ে বেশি, অর্থাৎ হচ্ছে কি সিদ্ধান্ত বড় সার্বিক, আর আশ্রবাক্যগুলো হচ্ছে একটি বিশেষ। আশ্রবাক্য বড়, আশ্রবাক্য ছোট, সিদ্ধান্ত বড়, এটা হচ্ছে আরোহ অনুমান। আর অবরোহ অনুমান ঠিক বিপরীতটা, অবরোহ অনুমান হচ্ছে আশ্রবাক্য বড়, সিদ্ধান্ত ছোট। 4 নম্বর বৈশিষ্ট্য, সিদ্ধান্ত গ্রহণ করা বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে। এই যে কথাটা বললাম, বিশেষ বিশেষ দৃষ্টান্তগুলো এখানে আছে, এই বিশেষ বিশেষ দৃষ্টান্তগুলোর অভিজ্ঞতার ভিত্তিতে, এই বিশেষ বিশেষ দৃষ্টান্ত যে অভিজ্ঞতা আমরা পেলাম যাচাই করার মাধ্যমে, প্রত্যক্ষণের মাধ্যমে, দেখার মাধ্যমে, এই অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিশেষ বিশেষ দৃষ্টান্তের পর্যবেক্ষণের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এরপর হচ্ছে আরোহাত্মক উল্লম্বন বা আরোহমূলক লম্ব বিদ্যমান। তাহলে আরোহণ মানে মূল বৈশিষ্ট্য, যেটি মূল বৈশিষ্ট্যটা হচ্ছে আরোহণ মানে আরোহাত্মক লম্ব বা আরোহমূলক লম্ব, আরোহাত্মক উল্লম্ব বা লম্ব বা ঝাঁপ লাভ ইত্যাদি বিদ্যমান। আরোহের ঝাঁপ বলা হয়। এটা কি? এটা হচ্ছে মনে করো এখানে
আমি 4 জন ব্যক্তিকে যাচাই করলাম। 4 জন ব্যক্তিকে যাচাই করার পরে 4 জন ব্যক্তি হচ্ছে মানুষ, এবার সকল মানুষ সম্পর্কে সিদ্ধান্ত নিয়ে নিলাম। কেমন? এই যে সকল মানুষ, 4 জন থেকে সকল মানুষ সম্পর্কে সিদ্ধান্ত নিয়ে নেওয়া, এটা হচ্ছে অর্থাৎ 4 জন থেকে সকল মানুষের দিকে ঝাঁপ দেয়, 4 থেকে সকলের দিকে ঝাঁপ দেয়। এই যে মাঝখানে অনেকগুলোকে আমরা যাচাই না করে, অর্থাৎ মাঝখানের অনেকগুলোকে স্কিপ করে আমরা চলে গেলাম সবাইকে নিয়ে, সেটা হচ্ছে আরোহের লাভ। এটাকে আরোহের লম্প বলে, আরোহের লাভ বলে। একটা বিষয় বলি, যেমন একাদশ শ্রেণীতে মনে করো ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে, একটা শ্রেণীতে ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে মনে করো 50 জন। আমি 5 জনকে যাচাই করলাম, 5 টেবিল থেকে 5 জনকে যাচাই করলাম যে তুমি কোন শ্রেণীর ছাত্র। সে বললো একাদশ শ্রেণী। এইভাবে 5 জনকে জিজ্ঞাসা করার পর বললো যে একাদশ শ্রেণীর ছাত্র। সুতরাং আমি কি সিদ্ধান্ত নিলাম যে এই ক্লাসের সকলে একাদশ শ্রেণীর ছাত্র। তাহলে বিষয়টা কি হলো? বিষয়টা হচ্ছে 5 জনকে যাচাই করলাম, বাকি 45 জনকে স্কিপ করে গেলাম। আমি অনুমান করলাম, যেহেতু 5 জায়গা থেকে 5 জনকে যাচাই করলাম, বুঝতে পারলাম যে এই ক্লাসে সবাই একাদশ শ্রেণীর। এই যে 5 জন থেকে 50 জনকে নিয়ে যে সিদ্ধান্ত নিয়ে নিলাম, তাহলে মাঝখানে কি করলাম? মাঝখানে 45 জনকে 45 জনের উপর দিয়ে লাভ দিয়ে চলে গেলাম। এটাকে বলা হচ্ছে আরোহের লাভ বা আরোহাত্মক লম্প। এটা হচ্ছে আরোহের প্রকৃত বৈশিষ্ট্য, মূল বৈশিষ্ট্য হচ্ছে এটি। আরোহাত্মক লম্প থাকবে, অর্থাৎ আরোহের লাভ থাকবে। কয়েকটি বিশেষ শ্রেণীকে যাচাই করার পর সকল সম্পর্কে আমি যে সিদ্ধান্তটা নিয়ে নিব, এটা হচ্ছে আরোহাত্মক লম্প বা আরোহের লাভ। এরপরে হচ্ছে বৈশিষ্ট্য, প্রকৃতি, নিয়মানুবর্তিতা নীতি থেকে সিদ্ধান্ত গ্রহণ করা। এখানে এই যে বিষয় নিয়ে আলোচনা আছে, প্রকৃতি, নিয়মানুবর্তিতা নীতি এবং কার্যকারণ নিয়ম। এটা হচ্ছে আরোহের একটি বৈশিষ্ট্য। আরোহে যে আমরা সিদ্ধান্তগুলো গ্রহণ করি, কিসের কাছ থেকে সিদ্ধান্ত গ্রহণ করি? আশ্রবাক্যের কাছ থেকে সিদ্ধান্ত গ্রহণ করি। কারণ আশ্রবাক্যের কাছ থেকে সিদ্ধান্ত গ্রহণ করি কিসের ভিত্তিতে? এই যে বললাম যে 4 জন ব্যক্তি থেকে আমরা 5 জন সকল ব্যক্তির সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করলাম। এর ভিত্তিটা কি? এর ভিত্তিটা হচ্ছে প্রকৃতি, নিয়মানুবর্তিতা নীতি এবং কার্যক্রম নিয়ম। কেমন? প্রকৃতি, নিয়মানুবর্তিতা নীতির এই ভিত্তি, প্রকৃতি, নিয়মানুবর্তিতা নীতি এই ভিত্তির উপরে আমরা সিদ্ধান্তটা গ্রহণ করি। প্রকৃতি, নিয়মানুবর্তিতা নীতি এবং কার্যকরণ নীতি আলোচনা করবো কিছুক্ষণ করে। আর কার্যকরণ নিয়ম, সিদ্ধান্ত কার্যকরণ নিয়ম নির্ভর। সিদ্ধান্ত যেটি থাকবে একটা সাথে একটা কার্যকরণ থাকবে। যেমন সকল মানুষ কার্যকরণটা থাকবে, সেই উদাহরণ দিয়ে পরবর্তীতে আলোচনা যখন আসবে সেটা বোঝা যাচ্ছে। তাহলে দেখো, আশ্রবাক্য থেকে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ভিত্তি হিসেবে কাজ করে প্রকৃতি, নিয়মানুবর্তিতা নীতি এবং কার্যকরণ নিয়ম। তাহলে আমরা আরোহের বৈশিষ্ট্যগুলো আলোচনা করলাম। এখন আমরা আরোহের প্রকারভেদ আলোচনা করি। আরোহের প্রকারভেদ হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে প্রকৃত আরোহ, আর একটা হচ্ছে অপ্রকৃত আরোহ। প্রকারভেদ 2 প্রকার, হচ্ছে প্রকৃত আরোহ, আর একটা হচ্ছে অপ্রকৃত আরোহ। আচ্ছা, প্রকৃত আরোহ আবার 3 প্রকার। প্রকৃত আরোহ 3 প্রকার। একটা হচ্ছে বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ, আর একটা হচ্ছে সাদৃশ্যানুমান। আর অপ্রকৃত আরোহ, এটাও আবার 3 প্রকার। অপ্রকৃত আরোহ 3 প্রকার। এটা হচ্ছে, একটা হচ্ছে পূর্ণাঙ্গ আরোহ, যুক্তি সমামূলক আরোহ, পূর্ণাঙ্গ আরোহ, যুক্তি সাম্যমূলক আরোহ, ঘটনা সম্মেলন। এগুলোর বিস্তারিত ব্যাখ্যা তারপর যুক্তিতে, অর্থাৎ 2য় পত্রে আছে। প্রথম পত্রে বিস্তারিত ব্যাখ্যা নেই, 2য় পত্র মূলত আরোহ অনুমানের
বিশ্লেষণ, ব্যক্তি বিশ্লেষণ, সেখানে আমরা আলোচনা করব। এখানে দেখো আরোহ মানে প্রকারভেদ। বললাম যে প্রকৃত আরোহ প্রথম দুই প্রকার, একটা হচ্ছে প্রকৃত আরোহ, একটা হচ্ছে অপ্রকৃত আরোহ। প্রকৃত আরোহ কি? প্রকৃত আরোহ এবং অপ্রকৃত আরোহ, এটা কিন্তু ইম্পর্টেন্ট মতো এমসিকিউর জন্য। এমসিকিউতে লেখা থাকে যে নিম্নোক্ত কোনটি প্রকৃত আরোহ, কেমন সেখানে লেখা থাকে যে পূর্ণাঙ্গ আরোহ থাকে। সবাই মনে করে যে পূর্ণাঙ্গ আরোহটা হচ্ছে প্রকৃত আরোহ, না, এটা পূর্ণাঙ্গ আরোহ হচ্ছে অপ্রকৃত আরোহ। প্রকৃত আরোহ এখানে থাকবে, একটা থাকে সবসময় পরীক্ষাতে, এই জন্য এটা মনোযোগ দিয়ে দেখো যে প্রকৃত আরোহ তিন প্রকার: বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ, সাদৃশ্য আরোহ, কেমন। আর অপ্রকৃত আরোহ তিন প্রকার: পূর্ণাঙ্গ আরোহ, যুক্তি সমমূলক আরোহ, ঘটনা সংযোজন। আচ্ছা, প্রকৃত আরোহ এবং অপ্রকৃত আরোহ মূল বৈশিষ্ট্য কোনটি? হ্যাঁ, প্রকৃত আরোহ হচ্ছে ওই আরোহগুলো যে আরোহের মধ্যে আরোহাত্মক লম্ব, আরোহের লাভ বিদ্যমান, এটা হচ্ছে প্রকৃত আরোহ। যে তাহলে আবার বলি যে আরোহের মধ্যে আরোহাত্মক লম্ব বা আরোহের উল্লম্বন বিদ্যমান। এই যে কিছুক্ষণ আগে আলোচনা করলাম আরোহের লম্বটাকে, কয়েকজনকে নিরীক্ষণ করে, পরীক্ষণ করে, প্রত্যক্ষণ করে ওই শ্রেণী সম্পর্কিত সকলকে নিয়ে যে সিদ্ধান্ত আমরা নিয়ে নিই, 5 জনকে পরীক্ষণ করে 50 জন সম্পর্কে যে সিদ্ধান্ত নিয়ে নিই, সেটা হচ্ছে আরোহাত্মক লম্ব। যে আরোহে আরোহাত্মক লম্ব বিদ্যমান সে আরোহকে বলা হচ্ছে প্রকৃত আরোহ, আর যে আরোহে আরোহাত্মক লম্ব বিদ্যমান নেই সে আরোহ হচ্ছে অপ্রকৃত আরোহ, কেমন। তাহলে এই প্রকল্পটা তোমরা অবশ্যই মনে রাখবে। এখন আলোচনা করবো আরোহের ভিত্তি। আরোহের ভিত্তিটা কি? আরোহের ভিত্তিটা হচ্ছে আমরা আরোহণ মানে যে সিদ্ধান্ত গ্রহণ করি আশ্রয় বাক্য থেকে, সেটা কিসের ভিত্তিতে গ্রহণ করি? এটা ভিত্তিটা কি, কিভাবে আমরা সিদ্ধান্তটা গ্রহণ করি? যেমন এই ভিত্তিটা হচ্ছে আরোহের ভিত্তিটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে আকারগত ভিত্তি, আর একটা হচ্ছে বস্তুগত ভিত্তি। ভিত্তি এক আকারগত ভিত্তি, আর একটা হচ্ছে বস্তুগত ভিত্তি। খেয়াল করো, আকারগত ভিত্তি বলতে আকারগত ভিত্তি আকার, যেটা আকার থাকবে, বাস্তবে যার কোনো অস্তিত্ব নেই। আকার, প্রতীক, আকারে যার মধ্যে প্রকাশ পায়, এটা অল্টারনেটিভ আরেকটা জিনিসকে বোঝায়, সেটা হচ্ছে আকারগত ভিত্তি। যার বাস্তব অস্তিত্ব নেই, যার, সেটা হচ্ছে আকারগত ভিত্তি। আর যেমন যেটা সম্পর্কে আমরা দেখলাম প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি, যদি বলি প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি কি বিষয়টা আমরা দেখি না, কিন্তু এটা আকার আছে, আমরা বুঝতে পারি যে প্রকৃতি একটা নিয়ম অনুসরণ করে চলে। প্রকৃতি যদি অবস্থার পরিবর্তন না ঘটে সকল সময় সকল জায়গায় একই আচরণ করে, এমন। এটা হচ্ছে প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি, আকার্যকরণ নিয়ম। এই দুইটা জিনিসকে কিন্তু আমরা দেখি না, এগুলো হচ্ছে আকার। আকারকে আমরা বুঝতে পারি, হচ্ছে আকারগত ভিত্তি, আর হচ্ছে বস্তুগত ভিত্তি। বস্তুগত ভিত্তি যেটা হচ্ছে যেটার অস্তিত্ব আছে আমরা বুঝতে পারি। যেমন যদি বলি যে কলম কি হয় শক্ত, এটার অস্তিত্ব আছে, আমি দেখে বুঝতে পারি, ধরে বুঝতে পারি, এটা হচ্ছে বস্তুগত ভিত্তি। আচ্ছা, আকারগত ভিত্তি আবার দুই প্রকার। একটা হচ্ছে আকারগত ভিত্তি দুই প্রকার, একটা হচ্ছে প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি। এটা কিসের? আবহাওয়ার ভিত্তি। অর্থাৎ আশ্রয় বাক্য থেকে যে সিদ্ধান্ত গ্রহণ করবো কিসের ভিত্তিতে? দুইটা ভিত্তিতে, একটা হচ্ছে আকারগত, আর হচ্ছে বস্তুগত। আকারগত ভিত্তি আবার দুই প্রকার, একটা হচ্ছে প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি, প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি, আর হচ্ছে কার্যকারণ নিয়ম। আর বস্তুগত ভিত্তি হচ্ছে, বস্তুগত ভিত্তিতে আমরা কি হচ্ছে সরাসরি যাচাই বাছাই করি, কিছু হচ্ছে পরীক্ষার মাধ্যমে, আর কিছু তাহলে একটা হচ্ছে পরীক্ষণ আর একটা হচ্ছে নিরীক্ষণ। পরীক্ষণ এবং নিরীক্ষণ, বস্তুগত ভিত্তি এবং আকারগত ভিত্তি। কার্যকারণ নিয়ম। আচ্ছা, এখন এই যে ভিত্তি, আকারগত ভিত্তি প্রকৃতি নিয়মের নীতিটা বললাম যে প্রকৃতি নিজস্ব একটা নিয়ম আছে, ওই নীতি অনুযায়ী
সকল সময় ওই নীতি বাস্তবায়ন করে। যদি অবস্থা পরিবর্তন না করে প্রকৃতির নিয়ম সকল জায়গায় সকল সময় একই আচরণ করে। এটা হচ্ছে প্রকৃতির নিয়মানুব্ধ নীতি। এটা হচ্ছে অলঙ্ঘনীয়। প্রকৃতির নিয়মিত নীতিটাকে লঙ্ঘন করা যায় না। প্রকৃতির একটি নিজস্ব নিয়ম আছে। এটা হচ্ছে প্রকৃতির নিয়মানুব্ধ নীতি। যেমন আমি যদি বলি যে মানুষ হয় মরণশীল, সকল মানুষ মরণশীল, আমাদের যে সিদ্ধান্ত সেখানে হচ্ছে প্রকৃতির নিয়মানুব্ধ নীতি। অর্থাৎ আমরা দেখছি কি একটা নিয়মের মধ্যে, এটা হচ্ছে মানুষ জন্মগ্রহণ করলে সেটা পরবর্তীতে মৃত্যুবরণ করে। এটা হচ্ছে একটা প্রকৃতির নিয়মানুব্ধ নীতি। এটা হচ্ছে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে একটা ভিত্তি, যে আমরা চারজন মানুষ থেকে কিভাবে সিদ্ধান্ত নিলাম। আমরা জানি যে প্রকৃতির নিয়মটাই হচ্ছে মানুষ জন্মগ্রহণ করে এরপর মারা যায়। এটা হচ্ছে ভিত্তি। এই ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নেই। এটা হচ্ছে কার্যকর নিয়ম। কার্যকর নিয়মটাকে প্রতিটি কার্যে বা কার্য হচ্ছে ঘটনা, প্রতিটি কার্যের বা ঘটনার একটা কারণ আছে। বিনা কারণে কোনো কার্য ঘটে না। এটা হচ্ছে কার্যকর নিয়ম। কার্য কারণ ছাড়া কার্য করে না প্রত্যেকটি। এবং এগুলো একই রকম কথা বলে যে প্রতিটি কাজ কারণে একরূপ অন্যান্য জায়গা বা সকল জায়গায় একরূপ আচরণ করে। অর্থাৎ একই কারণ দ্বারা সকল সময় একরূপ কার্য ঘটে। বিষয়টা আর একটু সহজ করে বলি, যে ঘটনাগুলো ঘটে, এই ঘটনার পিছনে যে কারণ থাকে ওই কারণ দ্বারা সবসময় একই ঘটনাই ঘটে। তাহলে বুঝতে পারছি কার্য কারণ নেই। আমরা প্রকৃতি যেটা দেখতে পাই যে যেমন মেঘ হলে বৃষ্টি হয়, যেমন তারপর হচ্ছে কুয়াশা জমলে শীত লাগে, কুয়াশা শীত অনুভূত হয়। এই বিষয়গুলো হচ্ছে কার্যকারণ নিয়ম। একটার সাথে আর একটা সম্পর্ক, অবিচ্ছেদ্য একটা যে সম্পর্ক থাকে সেটা হচ্ছে কার্যকারণ নিয়ম। কারণ কারণ ছাড়া কার্য করে না। কার্যকারণ নিয়মের ক্ষেত্রে দুইটা বিষয় আছে। একটা হচ্ছে যেমন মেঘ হলে বৃষ্টি হয়, এখানে খেয়াল করো, মেঘ হলে বৃষ্টি হয় যে উদাহরণ লিখলাম, মেঘ হওয়াটা হচ্ছে এখানে কারণ, আর বৃষ্টি হওয়াটা হচ্ছে কি কার্য। কার্যটা মানে হচ্ছে কি ঘটনা। তাহলে ঘটনাটা ঘটলো কেন? কারণের কারণে ঘটনা ঘটলো, কারণের কারণে। কারণটা হচ্ছে কি মেঘ হওয়ায় বৃষ্টি হয়েছে। কেমন? তাহলে দেখো এটা হচ্ছে কার্যকারণ নিয়ম, যে প্রত্যেকটি ঘটনার পিছনে একটা কারণ থাকবে। বিনা কারণে কোনো ঘটনা ঘটে না এবং একই কারণ সবসময় এক কার্য উৎপাদন করে। অর্থাৎ এই কারণটা মেঘ হলে সবসময় কিন্তু বৃষ্টি হবে। কেমন? এটা ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু সবসময়ের ক্ষেত্রে যেটা হয় মেঘ যে কারণটা যখন হয় তখনই বৃষ্টিটা হয়। আর এই যে মেঘ হলে কিন্তু কখনো এমন না যে মেঘ হয়েছে এটার কারণে রোদ উঠছে বা প্রচন্ড তাপ অনুভূত হয়েছে, সেটা না। এটা কারণটা এই কার্যটা উৎপাদন করবে, যে মেঘ হলে বৃষ্টিটা হবে, কার্যকারণ নিয়ম। আর বস্তুগত ভিত্তিতে হচ্ছে কি একটা পরীক্ষণ এবং একটা নিরীক্ষণ। এগুলো হচ্ছে আমরা ব্যক্তি বিশেষ যখন যাচাই করি, কেমন বিশেষ ব্যবস্থা যখন আমরা যাচাই করি তখন সেটা হচ্ছে পরীক্ষণের মাধ্যমে করতে পারি। পরীক্ষণটা হচ্ছে ল্যাবরেটরির মাধ্যমে করতে পারি, সরাসরি পরীক্ষাগারের মাধ্যমে করতে পারি। যেমন হাইড্রোজেন অক্সিজেনের অনুপাত বের করা, তারপর হচ্ছে পারমাণবিক মৌল, এই বিষয়গুলো সরাসরি অনুপাত বের করা, এগুলো আমরা পরীক্ষণের মাধ্যমে করতে পারি। কেমন? আর নিরীক্ষণটা হচ্ছে যেখানে পরীক্ষণের সুযোগ নেই, প্রাকৃতিক পরিবেশ অভিজ্ঞতার ভিত্তিতে আমরা যখন যে সিদ্ধান্তগুলো গ্রহণ করি সেগুলো হচ্ছে নিরীক্ষণ। যেমন বললাম যে এখানে একটা উদাহরণ দিলাম যে প্রথমে ঋণ হয় মেধাবী, সিংহ হয় মেধাবী, তারপর হচ্ছে সুমন হয় মেধাবী, সুফল হয় মেধাবী। এগুলো কিন্তু আমরা পরীক্ষণ না, আমরা নিরীক্ষণের মাধ্যমে আমরা করি। যাচাই করি তাদেরকে, যাচাই করে করে তাদের কাছ থেকে আমরা প্রত্যক্ষণের ভিত্তিতে অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত নিই। এগুলো হচ্ছে নিরীক্ষণ। তাহলে আরোহের ভিত্তি হিসেবে কাজ করবে দুটি বিষয়, একটা হচ্ছে আকারগত ভিত্তি, আর একটা হচ্ছে বস্তুগত ভিত্তি। আকারগত ভিত্তি আবার দুই প্রকার, প্রকৃতি নিয়মাবদ্ধ নীতি, কার্যকারণ নিয়ম। আর বস্তুগত ভিত্তি হচ্ছে পরীক্ষণ এবং নিরীক্ষণ। পরীক্ষণটা হচ্ছে কি ল্যাবরেটরি, পরীক্ষাগার, পরীক্ষালয়ের মাধ্যমে যে সিদ্ধান্তটি আমরা পাই বিশ্লেষণ করে করে, দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে করে। আর নিরীক্ষণটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশে, যেখানে পরীক্ষাগারের সুযোগ নেই, সকল জায়গাতে পরীক্ষাগারে পাওয়া যাবে না, আর সকল বিষয়ে পরীক্ষাগারে দেওয়া যাবে না। কেমন? সেক্ষেত্রে হচ্ছে আমরা নিরীক্ষণ, প্রাকৃতিক পরিবেশে অভিজ্ঞতার ভিত্তিতে আমরা যে সিদ্ধান্তটা গ্রহণ করব। আচ্ছা, আমরা সামনে বছর ওই আরোহের কূটাবাস,
এখন আর একটা ইন্টারেস্টিং খুব মজার একটা বিষয় আলোচনা করবো, এটার নাম হচ্ছে আরোহের পূর্বাভাস। আরোহের কূটাভাস। আচ্ছা, আরোহের কূটাভাস। কূটাভাস শব্দের অর্থ হচ্ছে কি, খুব মজার বিষয়, কঠিন কিছু না, এটা তোমাদের 1-2 নম্বরের জন্য আসে পরীক্ষাতে। আরোহের কূটাভাস কি, তাহলে বিষয়টা শুনলাম মনোযোগ দিয়ে। কূটাভাস মানে হচ্ছে আপাত অসঙ্গত বিরোধী মতবাদ। আপাত অসঙ্গত মতবাদ অর্থাৎ দেখে মনে হচ্ছে এটা স্ববিরোধী, দেখে মনে হচ্ছে এটা বিরোধী, কিন্তু বাস্তব বিচারে, প্রকৃত বিচারে দেখা যায় এটা বিরোধী নয়, আসলে একই। তত্ত্ব বিচার পর্যবেক্ষণ করে বোঝা যায় এটা বিরোধী নয়, এটা হচ্ছে একই। সেটা হচ্ছে কূটাভাস। তাহলে কূটাভাস শব্দের অর্থ কি? কূটাভাস শব্দের অর্থ হচ্ছে আপাত অসঙ্গত মতবাদ, যেটা দেখে মনে হচ্ছে এটা বিরোধী একটি মতবাদ, কিন্তু প্রকৃত বিচারে যাচাই করার পর মনে হবে যেটা আসলে বিরোধী নয়, এটা স্ববিরোধী নয়, এটা হচ্ছে তার সহযোগী। এটা হচ্ছে আরোহণ কূটাভাসটা কি? তাহলে আরোহণ অনুমানের ক্ষেত্রে যখন মনে হবে, আরোহণ অনুমানের ক্ষেত্রে যে মতবাদটি মনে হচ্ছে আরোহের ক্ষেত্রে স্ববিরোধী, কিন্তু যথার্থ বিচারে শেষ পর্যন্ত প্রমাণিত হয় যে এটা আসলে স্ববিরোধী নয়, এটা সহযোগী আরোহণ অনুমানের ক্ষেত্রে, তখন সেটা হচ্ছে আরোহের কূটাভাস। এটা কেন আসলো? এটা হচ্ছে মিলের একটি মন্তব্যের কারণে। যুক্তিবিদ জন স্টুয়ার্ট মিল তিনি আরোহণ অনুমান সম্পর্কে 2টি মন্তব্য করেছিলেন। এই 2টি মন্তব্যের কারণে আরোহের কূটাভাসটা উৎপত্তি, আরোহের কূটাভাস হয়, আরোহের কূটাভাস হয় বলে যুক্তিবিদরা মনে করেন। প্রথমত, প্রকৃতি নিয়মানুবর্তিত নীতিকে নিয়ে তিনি বলেছেন প্রকৃতি নিয়মানুবর্তিত নীতিকে তিনি বলেছেন হচ্ছে প্রকৃতি নিয়মানুবর্তিত নীতি এটি হচ্ছে একটি মৌলিক নিয়ম, সার্বজনীন নিয়ম, সকল জায়গায় সকল পরিবেশে একই নিয়ম প্রযোজ্য, একই নিয়ম, নিয়মের যদি অবস্থা পরিবর্তন না করে নিয়মের ব্যত্যয় ঘটে না। কেমন? এজন্য আরোহের অনুমানের সিদ্ধান্তের ক্ষেত্রে যুক্তিবিদ মিল তিনি মনে করেন যে প্রকৃতি নিয়মানুবর্তিত নীতিটা হচ্ছে একটি সিদ্ধান্ত, প্রকৃতি নিয়মানুবর্তিত নীতিটা হচ্ছে দৃষ্টান্ত এবং সিদ্ধান্ত। তিনি আরোহের দৃষ্টান্ত, তিনি প্রকৃতি নিয়মানুবর্তিত নীতিকে আরোহের দৃষ্টান্ত বা সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেছেন। প্রথমত মিল প্রকৃতি নিয়মানুবর্তিত নীতিকে সংক্ষেপে সহজে বুঝে দিচ্ছি। মিল প্রকৃতি নিয়মানুবর্তিত নীতিকে প্রথমত তিনি বলেছিলেন হচ্ছে কি আরোহের দৃষ্টান্ত বা সিদ্ধান্ত। আরোহের দৃষ্টান্ত বা সিদ্ধান্ত মিল প্রথমে বলেছিলেন। এর পরবর্তীতে তিনি আবার বলেন যে আমরা আরোহণ অনুমানের ভিত্তি হিসেবে প্রকৃতি নিয়মানুবর্তিত নীতিকে কিভাবে পাই। এক্ষেত্রে তিনি বলেছিলেন যে বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার মাধ্যমে, বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে যে জ্ঞান অর্জন হয়, বিশেষ বিশেষ দৃষ্টান্তের যে অভিজ্ঞতার যে জ্ঞান অর্জন হয়, সেই বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে প্রকৃতি নিয়মানুবর্তিত নীতি উৎপত্তি হয়। প্রকৃতি নিয়মানুবর্তিত নীতি সম্পর্কে আমরা জানতে পারি, উৎপত্তি না, সরি, প্রকৃতি নিয়মানুবর্তিত নীতি সম্পর্কে আমরা জানতে পারি। তাহলে বিষয়টা তিনি বলেছিলেন কি যে বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে যে জ্ঞান অর্জন হয়, সে বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে প্রকৃতি নিয়মানুবর্তিত নীতি সম্পর্কে আমরা জানতে পারি। এটা হচ্ছে তিনি প্রথমে বলেছিলেন। 1 নম্বরে মিল বলেছিলেন প্রকৃতি নিয়মানুবর্তিত নীতিটা হচ্ছে একটি মৌলিক নিয়ম, এই জন্য এটি হচ্ছে আরোহণ অনুমানের সিদ্ধান্ত বা দৃষ্টান্ত। দ্বিতীয়ত এসে তিনি বলেছিলেন যে বিশেষ বিশেষ আমরা প্রকৃতি নিয়মানুবর্তিত নীতিকে কিভাবে জানতে পারি। তিনি বললেন যে বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে। এখানে বইতে অনেক কিছু লেখা আছে, এত কিছু তোমাদের জানা দরকার নেই, শুধুমাত্র এই বিষয়টা যদি তোমরা বুঝতে পারো এই 2 লাইন, তাহলে কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে প্রকৃতি নিয়মানুবর্তিত নীতি সম্পর্কে জানতে পারে।
তাহলে এখানে হচ্ছে প্রকৃতি নিয়মের মধ্যে নীতিটা হচ্ছে কি, প্রকৃতি নিয়মের মধ্যে নীতি হচ্ছে এখানে আরোহণ মানে ফল, আরোহণ মানে ফল। প্রথমে তো তুমি বলেছিলেন যে প্রকৃতি নিয়মের নীতিটা হচ্ছে আরোহণ মানে দৃষ্টান্ত বা সিদ্ধান্ত। দ্বিতীয়ত এসে তিনি বলেন যে বিশেষ বিশেষ দৃষ্টান্তের ভিত্তিতে আমরা এটাকে জানতে পারি শুধু আরোহণ মানে ফল, মানে হচ্ছে এটাকে আশ্রয় বাক্য। তাহলে তিনি একই সাথে বলেছিলেন যে প্রকৃতির নিয়মানুযায়ী নীতিটা হচ্ছে সিদ্ধান্ত, আবার তিনি পরক্ষণে বললেন যে প্রকৃতির নিয়মানুযায়ী নীতিটা হচ্ছে আশ্রয় বাক্য। তাহলে স্পষ্টত বোঝা যাচ্ছে যে এখানে তিনি দুই ধরনের কথা বলেছেন। এটাকে বলা হচ্ছে আরোহের পূর্বাভাস বা আরোহের আপাত অসঙ্গত মতবাদ। আরোহের আপাত অসঙ্গত মতবাদ, অর্থাৎ এটা আরোহণ মানের ক্ষেত্রে প্রকৃতি নিয়মিত নীতিটাকে দুই রকম মতবাদ মনে হচ্ছে। এটা হচ্ছে আরোহের পূর্বাভাস। এটা সমালোচনা আছে, তোমরা সমালোচনাটা নিজেরা করে নিবা এবং এটা জেনে নিবা, কারণ হচ্ছে এই সম্পর্কে এখান থেকে প্রশ্ন আসে। আচ্ছা, এবার আমরা কার্যকারণ নিয়মটা নিয়ে আলোচনা করব। সময় খুবই লিমিটেড। কার্যকারণ নিয়ম, প্রতিটি কাজের কারণ রয়েছে। প্রতিটি কাজে বা ঘটনা কারণ রয়েছে। আগে বললাম যে কারণটা কোনো ঘটনা করে না, কোনো ঘটনা করে অবশ্যই তার মধ্যে কারণ রয়েছে। তাহলে এখানে কারণের কয়েকটি আমরা বৈশিষ্ট্য দেখতে পারি। কারণ কি, যে কাজের পূর্ববর্তী ঘটনা, অর্থাৎ আগে কারণ তারপরে কাজের পূর্ববর্তী ঘটনা। আগে কারণ তারপরে হচ্ছে কাজে, কারণটা আগে হচ্ছে, কারণ আগে হয় তারপরে হচ্ছে কাজে। এবং তারপরে আমরা দেখতে পারি হচ্ছে কারণটা হচ্ছে যুক্তিসঙ্গত বাস্তব ঘটনা। এটা যুক্তিসঙ্গত হয় এবং হচ্ছে বাস্তব, যখন মেঘালয় বৃষ্টি হয় এটা যুক্তিসঙ্গত একটি বাস্তব ঘটনা। তারপরে আমরা এর বৈশিষ্ট্য লিখতে পারি হচ্ছে কি, কারণ কার্য পরস্পর সাপেক্ষ। পরস্পর সাপেক্ষ মানে কি, একটা একটার সাথে সম্পর্কিত, একটার পর একটা নির্ভরশীল। কারণ কার্য একে অন্যের উপর নির্ভরশীল। মেঘ হলে বৃষ্টি হয়, কারণ কার্য। এখন মেঘ যদি না হয় বৃষ্টি হবে না। তাহলে একটা আরেকটার উপর যখন সম্পর্কিত হয়, নির্ভরশীল হয়, তখন সেটা হচ্ছে সাপেক্ষ। কারণ কার্যের পূর্ববর্তী ঘটনা আচ্ছা, এখন আমরা কারণের ক্ষেত্রে আবার দুটো জিনিস পাই। কার্য এর আগে থাকে হচ্ছে কি কারণ থাকে। তাহলে কারণ কার্যের আগে থাকে হচ্ছে কারণ। আবার কারণের ক্ষেত্রে আমরা কারণটা কিভাবে পাই? কারণটা হচ্ছে কতগুলো সত্যের সমষ্টি, অনেকগুলো সত্য মিলে কারণ তৈরি হবে। তাহলে কারণের জন্য প্রয়োজন হচ্ছে সত্য, অনেকগুলো সত্যের সমষ্টি। তাহলে কারণটা হবে হচ্ছে কি সত্য, সত্যের সমষ্টি মিলে হচ্ছে কারণ। কারণ দেখো, সত্য এবং কারণ দুটি কিন্তু কার্যের পূর্ববর্তী ঘটনা। কার্যের পূর্ববর্তী হিসেবে থাকে হচ্ছে
শর্ত থাকে এবং কারণ থাকে। এবং সত্যটা কি, সত্য মিলে হচ্ছে কারণ হবে, শর্ত থেকে এবার কারণ আসবে, শর্ত থেকে কারণ আসবে, অনেকগুলো সত্যের সমষ্টি মিলে কারণ হবে। এখন কারণ ও সত্যের মধ্যে একটা সম্পর্ক পরীক্ষাতে তোমাদের আসে। সম্পর্কটা হচ্ছে কি, কারণ ও সত্য উভয়ই, কারণ ও সত্য উভয়ই কার্যের পূর্ববর্তী ঘটনা। কারণ ও সত্যের যে সম্পর্ক পরীক্ষাতে আসে তোমাদের, কার্যের পূর্ববর্তী ঘটনা যেটা দেখালাম যে কারণ সত্য দুটো মিলে হবে, তারপর সত্য দিয়ে কারণ তৈরি হয়। সত্য দিয়ে কারণ তৈরি হয়, এটা একটা বৈশিষ্ট্য কারণ সত্যের। তারপরে হচ্ছে কারণ সত্য উভয় দিক আছে, কারণ সত্য উভয় সদর্থ ও অনর্থ। কারণ সদর্থ হতে পারে, অর্থ হতে পারে, নৈতিক হতে পারে, সত্য সদর্থ নৈতিক দুটি হতে পারে। তারপর হচ্ছে কারণ ও সত্য দুটোই কার্যের সাথে সম্পর্কিত। সময় খুবই লিমিটেড। প্রিয় শিক্ষার্থীরা, কারণ ও সত্যের মধ্যে যে সম্পর্কগুলো পরীক্ষাতে আসে তোমরা সেই বিষয়টা এখানে লিখবা। আমি কারণ ও সত্যের সম্পর্কগুলো লিখলাম। আবার কারণ ও সত্যের মধ্যে পার্থক্য আছে, তোমরা ওটাও লিখবা। আচ্ছা, আমাদের সময় শেষ। এই অধ্যায়ের মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিষয় আশা করেছিলাম যে শেষ করব, বহু কারণ বা বহু কারণ সমন্বয়। খুব সহজ একটা বিষয়। একটা কারণে অনেকগুলো কারণ থাকলে বহু কারণ বলে। আমরা জানি যে একটি কার্যের একটি কারণ থাকে, কিন্তু অনেক সময় একাধিক কারণ দেখতে পাই, এই জন্য এটাকে বলে বহু কারণ। কেমন? কিন্তু আবার এটাকে যদি আমরা ঠিকভাবে বিশ্লেষণ করি, দেখা যাবে যে আসলে এক ঘটনাকে যদি বিশিষ্ট আকারে বিশ্লেষণ করি, প্রত্যেকটি কারণকে যদি আলাদাভাবে আবার আমরা ব্যাখ্যা করি, তখন দেখা যাবে যে কারণগুলোর জন্য প্রত্যেকটি যে কার্য করে এক একটি আলাদা আলাদাভাবে কার্য, আলাদা আলাদা ঘটনা, যেন একাধিক কারণ মিলে একটি কার্য নয়। এটা দেখা যাবে যে যদি বিশিষ্টভাবে বিশ্লেষণ করা হয়, দেখা যাবে যে তখন দেখা যাবে যে প্রত্যেকটি কারণের জন্য আলাদা আলাদা আরেকটা মৃত্যু। যেমন মৃত্যু মানুষের অনেক রকমের হয়, গুলির মাধ্যমে, বিষপানের মাধ্যমে, আত্মহত্যার মাধ্যমে, এবং সবগুলো কারণ হচ্ছে, এখন মৃত্যু হচ্ছে ঘটনা, আর কারণ হচ্ছে কি গুলি, আত্মহত্যা, বিষপান, তারপর হচ্ছে অসুস্থ হওয়া, এগুলো। তাহলে কারণ হচ্ছে একাধিক। কিন্তু যদি বিশিষ্টভাবে আমরা বিশিষ্টভাবে দেখি, তাহলে সেক্ষেত্রে দেখা যায় হচ্ছে কি মৃত্যুকে যদি, ঘটনাকে যদি আমরা বিশিষ্টভাবে ব্যাখ্যা করি, তাহলে দেখা যায় মৃত্যুটা কি আত্মহত্যার মাধ্যমে মৃত্যু, গুলির মাধ্যমে মৃত্যু, অসুস্থতার মাধ্যমে মৃত্যু, অর্থাৎ ঘটনাটা তখন একাধিক হবে, বিশিষ্ট আকারে হবে। আর বহু কারণবাদ সমন্বয়টা হচ্ছে কি, বহু কারণ সমন্বয়টা হচ্ছে, মনে করো একাধিক কারণ ছাড়া একটা কার্য ঘটে না, একাধিক কারণকে সমন্বয় করা, সেটা হচ্ছে বহু কারণ সমন্বয়। যেমন বিল্ডিং করতে গেলে, ভবন নির্মাণ করতে গেলে আমাদেরকে যেটা প্রয়োজন, ইট, সিমেন্ট, বালি, তারপর হচ্ছে আরো অনেক কিছু প্রয়োজন। হ্যাঁ, তাহলে এখন শুধুমাত্র ইটও একটি কারণ, সিমেন্টও একটি কারণ, বালিও একটি কারণ। শুধুমাত্র সিমেন্ট দ্বারা আমার বিল্ডিং হবে না, আবার ইট দ্বারা বিল্ডিং হবে না। এখানে তিনটি কারণকে আমার সমন্বয় করতে হবে। এই তিনটি কারণ সমন্বয় বলা হচ্ছে বহু কারণ সমন্বয়। আমাদের সময় শেষ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে মনোযোগ দিয়ে অংশগ্রহণ করার জন্য, শোনার জন্য। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে সে প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।